বন্ধুরা, এখন আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে। আজ 29শে মার্চ 2025-এ আমরা চলেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড় পরিভ্রমণে। আজ রাত 11:45 আমরা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনে চেপে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। হাওড়া থেকে পুরুলিয়া আসার একাধিক ট্রেন আছে। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের লিস্টগুলি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের নিজ নিজ সুবিধা অনুযায়ী আপনারা ট্রেনে চাপতে পারেন। এছাড়াও রয়েছে ধর্মতলা থেকে একাধিক বাস সার্ভিস। বন্ধুরা, এখন সকাল 6:35 আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। পুরুলিয়া ভ্রমণের জন্য আমরা আগে থেকেই কার বুকিং করে এসেছি। এই ছোট বাচ্চা সহ আমরা 13 জন সদস্য ভ্রমণ এসেছি, তাই আমাদের দুটি কার বুকিং করতে হয়েছে। আমাদের ট্রাভেল এজেন্টের নাম সেনগুপ্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুবই কম রেটে দুদিনে এনারা আমাদের সমগ্র অযোধ্যা পাহাড় সাইটগুলো ঘুরে দেখাবেন। দুটি গাড়ি মিলিয়ে আমাদের কাছ থেকে এনারা 10,500 টাকা গ্রহণ করেছেন। আপনাদের সুবিধার্থে ট্রাভেল এজেন্টদের ফোন নম্বরটি স্ক্রিনে দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমরা রওনা দিয়ে দিলাম অযোধ্যা পাহাড়ের হিলটপের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে আমরা মুরগুমা ড্যাম ও সুইসাইড পয়েন্ট ঘুরে আমাদের আজকের দিনে থাকার গন্তব্য পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে যাব। যাওয়ার পথে আপনারা অবশ্যই দামরা নামক এই স্থান থেকে সকালের ব্রেকফাস্টটি সেরে নেবেন। পাহাড়ি অঞ্চলে আপনারা আর কোথাও এ ধরনের ভারী খাবার পাবেন না, ফলে এখানেই সকালের ব্রেকফাস্টটি সেরে নেবেন। চলুন এবারে আমরা রওনা দিই মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। পাহাড়ি অঞ্চলে চলার পথে আশেপাশে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যগুলি উপভোগ করতে ভুল করবেন না। বন্ধুরা, এবারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মুরগুমা ড্যামে। চলুন এই ড্যামের সৌন্দর্যগুলি আমরা উপভোগ করতে থাকি। এই ড্যামের কাছে আপনারা কয়েকটি ছোটোখাটো দোকান পাবেন। সেখান থেকে চা, ডিম টোস্ট, মুড়ি মাখা, জল, বিস্কুট ইত্যাদি পেয়ে যাবেন। চলুন আমরা এই ড্যামের সৌন্দর্যগুলি এবার উপভোগ করি। গাড়ি আসছে, এদিকে সর। সাবধানে নিব না, নামতে হবে না। আমি নামবো না। না পাগল নাকি? এখানে পড়ে গেলে কিন্তু গেছি হবে। পড়বো না, ধরো না না না। এবারে আমরা রওনা দিলাম সুইসাইড পয়েন্টের দিকে। সত্যি এই ড্যামের পাশ দিয়ে চলার এই পাহাড়ি পথটি অতীব সুন্দর। এই পাহাড়ি পথের অতীব সুন্দর সৌন্দর্যগুলি উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি সুইসাইড পয়েন্টের কাছে। এই অঞ্চলটি হাতি চলাচলের পথ, তাই সন্ধ্যার সময় এই অঞ্চলে না আসাই ভালো। চলুন বন্ধুরা, এবারে আমরা সুইসাইড পয়েন্টটা একটু ঘুরে দেখি। এই অঞ্চলেও আপনারা কয়েকটি ছোটোখাটো চায়ের দোকান দেখতে পাবেন। তবে এই অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো জল, যা আপনি এই দোকানগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। জলের জন্য আপনাদের পুরুলিয়ার কোনো ভিউ পয়েন্টে এসে কষ্ট পেতে হবে না, কারণ প্রত্যেকটি স্থানেই আপনি জলের জন্য পর্যাপ্ত দোকান পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আমরা একদম সুইসাইড পয়েন্টে। কথিত আছে কোনো এক সময় কেউ এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ফলে জায়গাটির এইরূপ নামকরণ হয়। কিন্তু এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখানে আসলে আপনি অবশ্যই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। চলুন এবার আমরা এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করি।
চলুন এবারে আমরা আমাদের আজকের বাসস্থান ইউথ হোস্টেলে পৌঁছে গিয়ে আপনাদের ইউথ হোস্টেলটা একটু ঘুরে দেখাই। ইউথ হোস্টেলে যদি আপনারা থাকতে চান তবে অবশ্যই অনলাইনে আগে থেকে রুম বুকিং করে আসবেন। চলুন এবার আমরা ইউথ হোস্টেলের ভেতরটি ও রুমগুলো একটু দেখে নিই। ইউথ হোস্টেলে আপনারা এই ওয়াচ টাওয়ারটি দেখতে পাবেন। চলুন এবারে ওয়াচ টাওয়ারে উঠে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলি উপভোগ করি। ইউথ হোস্টেলে থাকলে আপনি এখানে এদের নিজস্ব ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়ার সমস্ত সুবিধা পেয়ে থাকেন। আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা অযোধ্যা পাহাড়ের হিলটপের কিছু সাইড ঘুরে দেখব। এখন আমরা বিকেল 4টের সময় এসে পৌঁছেছি সীতাকুণ্ডে। চলুন এবারে আমরা সীতাকুণ্ডটা একটু ঘুরে দেখি। কথিত আছে রামায়ণ খ্যাত রামচন্দ্র বনবাসের সময় সীতা দেবীকে নিয়ে এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। এখানে এসে সীতা দেবী তৃষ্ণার্ত হয়ে পড়লে রামচন্দ্র বাণ নিক্ষেপ করে এখান থেকে জল বের করে আনেন এবং সীতা দেবীর তৃষ্ণার নিবৃত্তি ঘটে। এই সীতাকুণ্ডে সারা বছর জল থাকে। আসলে এটি একটি আর্টিজিও কূপ। দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী স্থানে একটি ইউ আকৃতি বা অর্ধ চন্দ্রাকৃতি প্রবেশ্য স্তর থাকায় অপ্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে কূপ খনন করা হলে এই ধরনের কূপের সৃষ্টি হয়। এবারে আমরা এসেছি রাম মন্দিরে। চলুন বন্ধুরা এবারে আমরা স্থানীয় হিলটপের এই রাম মন্দিরটি দর্শন করি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার জুতো খুলতে হবে। বন্ধুরা এবারে আমরা এসে পৌঁছেছি ময়ূর পাহাড়ে। স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যায় কোনো এক সময় এই পাহাড়ে ময়ূরদের চলাফেরা ছিল।
এখনও মাঝে মাঝে সন্ধ্যায় ও ভোরের দিকে ময়ূর দেখতে পাওয়া যায়। তবে আমাদের ভাগ্যে ময়ূর দর্শন হয়নি, কিন্তু এই পাহাড়ের উপর থেকে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তা আমাদের মুগ্ধ করেছেন। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও এই ময়ূর পাহাড় থেকে আশেপাশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যগুলি উপভোগ করুন। আমারটা তুলবি তুই। এইখানে সেখানে ধরে উল্টে পড়ে গেলে হেভি উঠছে না। এখন আমরা চলে এসেছি কাঠের দুর্গা মন্দিরে। এই মূর্তি ও হাঁসের রথটি সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত। মূল দুর্গা মূর্তির ছবি তোলা নিষেধ। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে কোনো নিত্য পূজারী নেই, সব সময় ভক্তদের আনাগোনা চলে এবং ভক্তরাই পূজা করে। এই মন্দিরের দেবীর সম্মুখে প্রজ্বলিত প্রদীপ রয়েছে, যে প্রদীপ ভক্তরা কখনোই নিভতে দেয় না। বৎসরে বিভিন্ন সময় বিভিন্ন যোগে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এখন যে মন্দিরটাই আমরা ঢুকেছি, এখানে একটি গঙ্গা দেবীর মূর্তি ও লক্ষ্মী দেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটির পাশেই রয়েছে দুর্গা দেবীর মন্দিরটি। বন্ধুরা, আমরা সেই মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু সেখানে ছবি তোলা নিষিদ্ধ বলে আপনাদের দুর্গা মূর্তিটি দেখাতে পারলাম না। আজ 31শে মার্চ, আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। এগুলি দেখছেন মহুয়া ফল। পুরুলিয়াতে আসলে আপনারা প্রচুর মহুয়া গাছ ও পলাশ গাছ দেখতে পাবেন। ইউথ হোস্টেলের ক্যাম্পাসেও প্রচুর মহুয়া ও পলাশ গাছ আছে। এখানে আসার সব থেকে ভালো সময় হলো ফেব্রুয়ারি মাসের 3rd উইক থেকে মার্চ মাসের 2য় উইকের মধ্যে। আমরা আজ সকাল সকাল বেরিয়ে প্রথমে ব্রেকফাস্টটি সেরে নিচ্ছি। পুরুলিয়ার একটি ফেমাস খাবার হলো ভাবরা ভাজা। আপনারা পুরুলিয়া এলে অবশ্যই এই ভাবরা ভাজার স্বাদ আস্বাদন করবেন। বন্ধুরা, আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনের শুরুতেই আমরা এসে গেছি মার্বেল লেকে। মার্বেল লেকের কাছে চলার পথে আপনারা এই ছোট্ট মার্কেটটি দেখতে পাবেন এবং চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। চলুন এবারে আমরা মার্বেল লেকটি একটু ঘুরে দেখি। ওই যে আমরা সেটাই তো বললাম আমি, যার প্রয়োজন হবে তাকেই বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। অনেকগুলি সিঁড়ি ভেঙে আমরা বামনি ফলের এই স্থানটিতে এসে পৌঁছেছি। আরও নিচে নামা যায়, কিন্তু ছোট্ট বাচ্চা নিয়ে আর বেশি নিচে নামার দুঃসাহস দেখাতে পারলাম না। তবে এই জায়গাটির সৌন্দর্যও কম মনোরম নয়। চলুন বামনি ফলসের এই এরিয়াটি আপনাদের একটু ঘুরে দেখাই। ওই নিচে আরো আছে না? বন্ধুরা, এবার আমরা চলে এলাম তুর্গা ফলসে। চলুন এবারে নিচে গিয়ে এই তুর্গা ফলসের সৌন্দর্যগুলি উপভোগ করি। অসাধারণ এই জায়গাটি। এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর ট্যুরিস্ট এখানে ঝর্ণার জলে স্নান করছে। আপনারা এখানে এলে যদি স্নান করতে চান তবে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। খুবই মনোরম জায়গা এবং এ এক অন্যরকম অভিজ্ঞতা। আমাদের সঙ্গে আসা আমার বন্ধু দেবরাজ এখানে স্নান করেছিল। এবারে আমরা চলে এলাম তুর্গা ড্যামে। চলুন এই ড্যামটি এবারে আমরা ঘুরে দেখি। এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাদের গাড়ি নিয়ে আসলে 20 থেকে 30 টাকা গাড়ি পিছু পার্কিং চার্জ দিতে হবে।
বন্ধুরা, এবারে আমরা পৌঁছে গেছি চড়িদা গ্রামে। চড়িদা গ্রাম অর্থাৎ ছৌ নাচের মুখোশ গ্রাম। চলুন এখান থেকে মুখোশের দোকানগুলি ঘুরে দেখি এবং সেই সঙ্গে মুখোশ বানানোর বিভিন্ন পদ্ধতিগুলো সংক্ষেপে দেখে নিই। প্রথমে স্থানীয় ছোট নদী থেকে এই আটালো মাটি সংগ্রহ করে এই মাটি প্রস্তুত করা হয়। তারপর মাটি দিয়ে এই ধরনের মুখের অবয়ব বানানো হয় এবং তারপর এর উপরে বিশেষ রঙিন মাটি লাগানো হয়। মাটির মণ্ডটি হালকা শুকিয়ে গেলে তার উপর ময়দার আটা বানিয়ে এইভাবে পরতের পর পরত কাগজ লাগানো হয়। তারপর এটিকে শুকোতে দেওয়া হয় 3 দিনের জন্য। এই চড়িদা গ্রামে প্রায় 105টির কাছাকাছি মুখোশের দোকান আছে আর প্রায় 400 থেকে 450টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। পরিবারের মহিলা, বাচ্চা সকলেই প্রায় এই কাজের সঙ্গে যুক্ত থাকে। কাগজের মুখোশ শুকিয়ে গেলে তারপরে এই ধরনের সাদা বেস কালার দেওয়া হয়। তারপর শিল্পীদের কাছে পাঠানো হয় এই মুখগুলি আঁকার জন্য। যারা এই কাজগুলি করে সাধারণত তারা এই আঁকার কাজেই পারদর্শী হন এবং মুখোশ প্রতি তারা একটা নির্দিষ্ট পারিশ্রমিক পান। আঁকা হয়ে গেলে এগুলিকে সাজসজ্জার কাজে পাঠানো হয়। এই সাজানোর কাজ বাড়ির মহিলারা, ছোট বাচ্চারা করে থাকে। এছাড়াও আছে কিছু পেশাদারী শিল্পী। সম্পূর্ণ অলঙ্করণটি হয়ে গেলে এগুলো বিক্রয়ের জন্য দোকানে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন দোকানদার তার তত্ত্বাবধানে বিভিন্ন শিল্পীদেরকে নিযুক্ত করেন এবং তার দোকানের আশেপাশেই তারা এই মুখোশ তৈরির কাজগুলি করে থাকে। তবে ইনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম চৈত্র মাস হলো ইনাদের সিজন টাইম। চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসবের সময় স্থানীয় বিভিন্ন শিব মন্দিরে ছৌ নাচ প্রদর্শিত হয়, তাই এই সময় এনাদের মুখোশের বেশ চাহিদা থাকে। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি মাটাবুরু পাহাড়ে। এই পাহাড়ের শীর্ষে উঠতে গেলে প্রায় 500টির কাছাকাছি সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু আমার এই ছোট শিশুকে নিয়ে উপরে উঠতে পারবো না, তাই নিচেই আমাদের বাকি বন্ধুদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, নিচের পরিবেশটি কেমন তাই আপনাদেরকে একটু ঘুরে দেখায়। বন্ধুরা, এবারে আমরা এসে পৌঁছেছি পাখি পাহাড়ে। একজন ভাস্কর্য শিল্পী চিত্ত দে, তারই নেতৃত্বে পাহাড়ি অঞ্চলের স্থানীয় বাসিন্দারা পাথরের উপর বিভিন্ন চিত্র খোদাই করে তাদের শিল্পকর্মটিকে অমর করে রেখেছে। চলুন এবারে আমরা সেই শিল্পকর্মগুলিকে ঘুরে দেখি। এটা সোনা পাথর না? সোনা পাথর না? না মার্বেল হয়ে গেছে? হ্যাঁ, মার্বেল পাথর। এরমি ওইদিকে তো পাহাড়ের দিকে যা, গা গেছে দাঁড়িয়ে থাক। ওই যে পাথরের মধ্যে কি এঁকে রেখেছে এগুলো? এটা এটা কি? এটা কি তাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে টিয়া পাখি। এটা কি? পাথরটাতে মারছে তো গায়ে এসে লেগে যাবে। ফেলে দাও, ফেলে দাও। ওই যে ওরা হাতে লেগেছে, ওরা তুই ফেল, তুই ফেল, তুই ফেল, তুই ফেল। আরে এই যে এবার সরে যাও, ও কোন দিকে ফেলবে? এই তোর মাথা ভালো। এবারে আমরা এসে পৌঁছেছি লহরিয়া শিব মন্দিরে। প্রতি চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন উৎসবের সময় এখানে বিশাল অনুষ্ঠান হয় এবং ছৌ নাচের প্রদর্শন হয়। চলুন এই মন্দিরটিকে আমরা ঘুরে দেখি।
বন্ধুরা, এবারে আমরা এসেছি লোয়ার ড্যাম দেখতে। সত্যি এই জায়গাটি এত মনোরম যে আপনারা সরাসরি এই জায়গায় এসে না দেখলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর এটি হলো একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা পারলে একবার অবশ্যই এই লোয়ার ড্যাম দেখতে আসবেন। এবারে আমরা চলেছি আপার ড্যামের দিকে। সত্যি এখানকার পাহাড়ি পথের সৌন্দর্য অপূর্ব। চলুন এই আঁকাবাঁকা চড়াই উতরাই পথ দিয়ে পৌঁছে যায় আপার ড্যামে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আপার ড্যামে। এটিও একটি জলবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এখানে এসে দেখছি ড্যামের বিস্তীর্ণ জলাশয় জুড়ে সোলার প্যানেল বসানো হয়েছে। যাই হোক, পাহাড়ের চূড়া থেকে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে পড়েছি। সরাসরি এসে এই জায়গাগুলি প্রত্যক্ষ না করলে আপনারা এর সৌন্দর্য বুঝতে পারবেন না এবং এই সৌন্দর্য থেকে বঞ্চিত থেকে যাবেন। বন্ধুরা, ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার এই ভিডিওটিকে দেখছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।